সাদা কি এমন শুভ্রতার প্রতীক বলেন তো? আমার এই কাঠগোলাপের একগুচ্ছ থোকার ফুলের মধ্যে আমি বারবার যেন হারিয়ে যাই, নিজেকে বারবার খুঁজে পেতে চাই। এত সুন্দর, এত সুঘ্রাণ, কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, আশা রাখছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। গতকাল রাতেই মুদি বাজার কিছু নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে ছিল ডিমটা আমি ডিমের ঝুড়িতেই রেখে দিই। তো ভাবলাম সকালবেলা ফ্রেশ হয়ে আগে মুদি বাজারগুলো গুছিয়ে ফেলে। তো এখানে হচ্ছে ডিমগুলো একে একে আমি এরকম একটা আরএফএলের ঝুড়ি আছে, ওটার মধ্যে রেখে দিই। সবসময় আমি এই ঝুড়িটার মধ্যে ডিম ওয়াশ করি, শাক ওয়াশ করি। এত হেল্পফুল আসলে কিচেনের এই দরকারি জিনিসগুলা বা এই প্রয়োজনীয় জিনিসগুলাই কিন্তু আমাদের কিচেনের কাজগুলোকে অনেক সহজ করে তোলে, তাই না? এই ঝুড়িটা আসলে আমার অনেক উপকারে এসেছে। আপনাদের যাদের বাসায় আছে এই ঝুড়িটা, আশা করছি তাদের অনেক উপকারে এসে থাকে। তো আমি হচ্ছে ডিমগুলো এখন এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিলাম, আর এখন বিম আর স্ক্রাবার মিশিয়ে আমি হচ্ছে ডিমগুলোকে ওয়াশ করে ফেলছি। তারপরে মূলত পানি দিয়ে আর একটু ভালো করে ধুয়ে দেন পাশে রেখে দিব, সিঙ্কের পাশে এই ঝুড়িটাকে। এই ঝুড়িটার বহুত সুবিধা, এরকম সিঙ্কের মধ্যে রেখেই কিন্তু কাজগুলো করা যায়। আমি অনেক আসলে হেল্প হয়েছে এই ঝুড়িটা কিনে। যারা এখনও কিনেনি তারা যারা আরএফএলের শোরুম বা যে কোনো আরএফএলের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। প্লাস্টিক যাবতীয় যে জিনিসগুলো থাকে ওই দোকানগুলোতে এগুলো পাওয়া যায়। অনেকে এই ঝুড়িটা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, তো এই জন্য আসলে বলে দিয়েছে এই কথাগুলা। তো এখানে হচ্ছে আমি ডিমগুলো ওয়াশ করে ফেলেছি। এখন হচ্ছে এই ঝুড়িটার মধ্যে রেখে পানি ঝরতে দিয়েছি। সেই সাথে সিঙ্কটা আমি বারবার এরকম পানি চারিদিকে ছিটালে আমি খালি পরিষ্কার করি, সেটাই করে নিলাম। আর এখন হচ্ছে ডিমগুলা পানি ঝরতে দিয়েছিলাম, পানি ঝরার পর এখন হচ্ছে ডিমের ঝুড়িতে একটু রেখে দিচ্ছি। আর আমার এই ডিমের ঝুড়িটা হচ্ছে আমি সেকেন্ড কাউন্টারে রেখে থাকি। আর আজকে আমার বাইরে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি যেহেতু সন্ধ্যার পর ভয়েস দিই, যেতে যেতে হচ্ছে এটা অনেক রাত হয়ে যায়। আজকে অনেক চেষ্টা করে আসলে ভয়েসটা আমি দিতে চাইনি, তবুও দিতে হচ্ছে, মন মানছে না সেই জন্য। তো বাইরে এখনও এত কাজ চলছে, তো একটু ইগনোর করবেন সবাই, বাইরে কিন্তু অনেক আওয়াজ। আর আমার এই মোবাইলটা হচ্ছে বাইরের নয়েজটা বেশি ক্যাপচার করে, যেটা আমার মানে খুব বিরক্ত লাগে। অ্যান্ড কিছু করার নেই, আমাকে তো চলতেই হবে। তো যাই হোক, এখানে হচ্ছে ডিমগুলো ওয়াশ করার পর ঝুড়িতে রেখে দিয়েছি আমি। আর এখানে হচ্ছে যে মুদি সদাইগুলো আনা হয়েছে বাসায়, সেগুলো এখন বের করে গুছিয়ে নেব। সেটা শেয়ার করব না, কেননা সকালবেলা দেখা যায় কি যখন আমি একটু ফজরের নামাজ পড়ে একটু শুই, ওভাবে আর ঘুম আসতে চায় না। তো আমি প্রায় 7টা সাড়ে 7টার দিকে আবার উঠে যাই, তো বাকি সবাই ঘুম। তো ভাবলাম আমি উঠে যাই, আর ব্লগও তো করতে হবে, সেই সাথে ঘুমও আসছিল না কেন জানে। তো যাই হোক, আমি হচ্ছে নাস্তা বানানোর আগেই সংসারের এই কাজগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সংসারের টুকটাক জিনিসপত্র, সেগুলো আর ওইভাবে দেখানোর কিছুই নেই। তো আমি গুছিয়ে ফেলবো অফ ক্যামেরায়, তারপরে মূলত নাস্তার প্রিপারেশনে চলে যাব। আলু লাগতো, তারপর ড্রাই কেক এনেছে, আমার খুব ভালো লাগে এই কিশুয়ানের এই ড্রাই কেকটা। 150 টাকা প্যাকেট, কিন্তু অল্প কয়টা বিস্কুট থাকে, তবে খেতে এত বেশি ভালো লাগে। আর নর্মালি জিনিসপত্রই এনেছে, তো ওগুলা গুজগাছ করেছি। সেই সাথে কিচেনের অনেক কাজ করেছি। আর রোজার সময় যেই জারগুলাতে আমি বেসন, ডাল, এভরিথিং অনেক জিনিস রেখেছি, তো এগুলো তো অল্প একটু রয়ে গিয়েছে, সবটুকু লাগেনি। ওগুলো আবার ছোট ছোট মানে প্যাকেটে করে আমি বড় একটা কন্টেনারে রেখে দিয়েছি। আর কাঁচের জারগুলোকে আমি ওয়াশ করে ফেলেছি, তো সেটা আসলে শেয়ার করিনি। প্রায় অনেক কাজ করেছি ওই দিন আমি। আর এখানে হচ্ছে কাজটা সারার পরে প্রায় 8:30 বেজে গিয়েছে, ভাবলাম নাস্তার প্রিপারেশনে চলে যাই। তো আলু ভাজিটা করে নিচ্ছি। আলু সবজি মানে আলু, তারপর পেঁয়াজ, এগুলো সব কুটাকাটি করে নিলাম। তো এখানে হচ্ছে আলু ভাজিটা নর্মালি বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে আটার যে খামিরটা সেটাও রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ভাজিটাও হয়ে গিয়েছে, নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়েছি, তাহলে আমার খুব ভালো লাগে খেতে। বাসায় ধনিয়া পাতা ছিল না, তাহলে দিতে পারতাম। যাই হোক, ভাজিটাও হয়ে গিয়েছে। আর এই ফাঁকে হচ্ছে একদম ফ্যানের নিচে বসে বসে রুটিগুলো এক একটা করে বানিয়েছি। আর আমি আর আমার বাচ্চারা হচ্ছে একটু পরোটা খেয়ে থাকি, আর আমার সাহেব হচ্ছে রুটি খেয়ে থাকে। মাশাআল্লাহ, আজকের রুটিগুলো কিন্তু খুব
ফুলকো ফুলকো হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেককে দেখি টক দই দিয়ে তারপরে মূলত রুটি বানিয়ে থাকে ফুলকো হওয়ার জন্য, বাট আমি সেটা করি না, কারণ আটার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়াই থাকে। তো বাড়তি করে টক দই দেওয়ার প্রয়োজনটা কেন পড়ে আমি জানি না। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত এবং রুচির উপর নির্ভর করে। আমি আমার জায়গা থেকে বলছি, আমি কোনো কিছুই দিই না, শুধু আটা যখন পানিটা বসাই তখন লবণ আর একটু হালকা চিনি দিই যাতে মিষ্টি মিষ্টি লাগে। তো এগুলো দিয়ে মূলত পানি উতরিয়ে যাওয়ার পরে আটা দিয়ে ফেলি। তারপরে মূলত যখন আটার খামিরটা করে ফেলি আমি ডোটা নামানোর আগে একটু তেল দিয়ে ময়ান দিয়ে তারপরে মূলত আমি গোল বলার মতো করে রুটিগুলো বানিয়ে ফেলি। তো এইভাবেই আসলে আমি রুটি বানিয়ে থাকি। এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কিভাবে ডোটা করি, সেই জন্য দেখিয়ে দিলাম। এছাড়া অনেক ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে সকালের নাস্তা নিয়ে, তো চাইলে দেখে নিতে পারেন আপু। আসলে আপুটা ছিল নতুন সাংসারিক, সেই জন্য এই কমেন্টটা করেছেন আমার মনে হচ্ছে যেটা। আর এদিকে রুটিগুলা বা পরোটাগুলো এক একটা করে সেঁকে ফেলেছিলাম, আর আলু ভাজি তো ছিলই, ডিম পোস্ট করে নিয়েছি। তো এখন সার্ভ করে ডাইনিং টেবিলে চলে এসেছি। সকালের এই নাস্তাটা আমি খুব এনজয় করি আর খুব তৃপ্তি সহকারে করার চেষ্টা করি, আর না হলে দেখা যায় আমি সারাদিনের ফুল এনার্জি দিয়ে আমি কাজ করতে পারি না। দেখা যায় কি অর্ধেক বেলাতে আমার গা কাঁপানি শুরু হয়ে যায়, তখন আর বেশি করে কাজ করা যায় না। এই জন্য সকালের নাস্তাটা একটু ভারী করে করার চেষ্টা করি, তাহলে দেখা যায় কি আমি সারাটা দিন তৃপ্তি সহকারে কাজ করতে পারি আনন্দ নিয়ে। আমি গরুর দুধ এনেছিলাম গতকাল রাতেই, হাজব্যান্ড যেহেতু ছিল না, টুকটাক জিনিস লাগবে আর দুধ চা না হলে তো আমার চলবেই না, এরকম একটা ক্রাইসিস ছিল। তো ভাবলাম যা লাগবে মনে আছে যেগুলো সেগুলো নিয়ে যাই। আমার হাজব্যান্ডও ওই দিন দুপুরবেলা একটু বাজারে গিয়েছিল নাস্তা টাস্তা করে, তো টুকটাক বাজার সদে যেগুলো নিয়ে এসেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তাই সে এখানে কিছু বাজার নিয়ে এসেছে, যেমন ঢেঁড়স, আর এই সবজিটার নাম কি আমি জানি না, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এরকম 3টা সবজি থাকে, ঝিঙ্গা, দুন্দুল, কইডা। তো এইটা কোনটা আসলে জানি না। তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে খুব হাসে যে তুমি এখনো সবজির নাম জানো না ঠিক করে। তো কিছু কাঁচা আম এনেছে ওই সবজির ভিতরে, ওগুলো তরকারি রান্না করে খাওয়ার জন্য আর কি, যেমন টক রান্না করব, তারপর মলা মাছ দিয়ে একটু রান্না করব, আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে কিছু কাঁচা আম এনেছে, এগুলো একটু আচার বানানোর জন্য এনেছে। আর আজকে একটু বড় মলা মাছ এনেছে, 1 কেজির মতো মনে হয়। আর বড় যে রুই মাছ থাকে ওইটা এনেছে। আজকে না রুই মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করব, তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমি। তো ফুল ভিডিওটা জুড়ে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এখানকার কাঁচা আমগুলো দেখেন একটু পাকা টাইপের, কিন্তু আসলে কিন্তু এগুলো পাকা না, অনেক টক। সেই সাথে অনেক ভালো আমগুলা অলরেডি কিন্তু একটু বানিয়ে খেয়ে ফেলেছিলাম। তো আমগুলা তারপর মাছ সব কিছু সরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নাগামরিচ নিয়ে এসেছে আমার সাহেব আমার জন্য। আমি খুব খেতে পছন্দ করি ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে। তো এবারে নাগামরিচগুলো এত ঝাল ছিল, একটা খেতে আমার খবর হয়ে গিয়েছে। তো আমার সাহেব আসলে আমার ভালোবাসার গুরুত্ব দিয়েই কিন্তু এই জিনিসগুলো এনে থাকে তিনি। আর এদিকে গ্রামীণ ঐতিহ্যের কিছু ফল নিয়ে এসেছে। এগুলো তো আজকাল দেখাই যায় না, বলেন তো আপনারা কি হিসেবে চিনেন এটাকে? আমরা কিন্তু বেত ফল বা বেতুন ফল বলে থাকি। ছোটবেলায় কত খেয়েছি, আজও মনে পড়ে সেই স্মৃতি, কিভাবে খেয়েছি। এখনও বাড়িতে গেলেই কিন্তু এই গাছগুলো খুঁজে বেড়াই আমি, দাদু নানুর বাড়িতে গেলে, কিন্তু এখন আর এগুলো দেখাই মেলে না। তো আমার হাজব্যান্ড এই কতটুকু পেয়েছে নিয়ে এসেছে, আর আমিও বলেছিলাম আসলে এই ফলটা পেলে নিয়ে আসতে। তবে এগুলো এত ছোট আর এত কষ লাগছিল খেতে, খাওয়ার মতো ছিল না, মানে এগুলা বড় না হতেই ছিঁড়ে ফেলেছে। যাই হোক, গ্রামীণ ঐতিহ্যটাকে এখনও ধরে রাখলাম আর কি। আরেকটা গ্রামীণ ফল নিয়ে এসেছে, জামরুল বা আমরুদ, যে যাই বলেন না কেন, বা অনেকে পানি ফলও বলে থাকেন। তো এগুলা দেখে তো আমার বাচ্চারা এত বেশি এক্সাইটেড, আর ওর বাবা বাচ্চাদেরকে বুঝাচ্ছে যে এগুলা গ্রামীণ ফল, অনেক খেতাম আমরা, মানে তার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আর কি বাচ্চাদেরকে। তো আমার সাহেব এই ফাঁকে আবার বড় আপাকে ফোন দিয়েছে, মানে আমার বড় নন্নসকে, তার স্মৃতির কথা সব মনে পড়ে গিয়েছে দেখে বড় বোনের সাথে শেয়ার করছে। তো আমিও শুনলাম, কতক্ষণ কথাবার্তা বললাম, তো সবাই মিলে একটু খেলাম। আর এদিক দিয়ে বারবার মনে হচ্ছিল গল্প আড্ডাতে মশগুল থাকলে তো হবে না, সংসারের কাজেও হাত লাগাতে হবে আবারও। এই তো কারেন্ট যাচ্ছে, আবার সংসারের কাজ করছি, এই চলছে। তো মাছ যেগুলো এনেছে সেগুলো আবার ধুয়ে বক্স ভরে রেখে দিচ্ছি। আর আজকে কি হয়েছে জানেন, যখন মানে ঘরে এটা সেটা কাজ ধরতে যাই, মনে হয় রাজ্যের সব কাজ এসে মাথায় জমা হয়। আমার সাহেব আবার সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠেছে, সে এক ফাঁকে করে আমার ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছিল। সে নাকি আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করবে। নর্মাল ফ্রিজটা আমার পরিষ্কারই আছে, তো মাশাআল্লাহ দিলে আজকে আমার সকালবেলা আমার সাহেব বাসায় থাকাতে আমার ডিপ ফ্রিজটাও পরিষ্কার করে দিয়েছে।
তো অন করে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো এখন মাছগুলো রাখার জন্যই শুধু একটু করে খুললাম। তেমন কিছুই নেই, আমার সব কিছু প্রায় শেষ হয়ে গিয়েছে। যেহেতু কোরবানির ঈদ প্রায় চলেই এসেছে, তার আগেই চেষ্টা করেছি ডিপ ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলার জন্য। আমার যেহেতু একটু হাতের প্রবলেম, তারপর হচ্ছে পায়েরও অনেক প্রবলেম আমার একটু, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তারপর হাতও আসলে এডিটিংয়ের কাজ, ভয়েস দিতে গেলে, তারপর সংসারের কাজ, এগুলো করার পিছনে আমার হাত দোনোটাও ব্যথা থাকে। তো আমার সাহেব আমার কষ্টগুলো বুঝে আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছে। যাই হোক, ডিপ ফ্রিজটা একটু করে শেয়ার করে দিলাম। তারপর রান্না যেগুলো করব সেগুলো অলরেডি চুলায় চাপিয়ে দিয়েছি। ডিপ ফ্রিজে আমি অনেক আগে টক টমেটো রেখেছিলাম কেটে, তো ওগুলো আজকে কিছু বের করে একটু টমেটোর টক রান্না করেছি। তো ধনিয়া পাতা যেহেতু নেই, দিতেও পারিনি, তো টমেটোর টকটা আবার উঠিয়ে ফেলেছি। এক চুলায় ভাত আর এক চুলায় টমেটোর টক বসিয়ে দিয়ে মূলত সব কাজ সেরেছি আমি। সেই সাথে যেহেতু মলা মাছ এনেছে, মানে ছোট মাছ, তো এগুলো আবার কুটাকাটি করলাম। সেই সাথে মাছও ধোয়াপালি করলাম, বলতে গেলে অনেক কাজ করেছি। সেই সাথে ঘরের আনুষঙ্গিক কাজও আছে। তো এখানে হচ্ছে মুড়িঘণ্ট রান্না করছি, রুই মাছের বড় মাথাটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। মুগ ডাল ছিল বাসায়, যেহেতু রোজায় আনা হয়েছিল, তো এগুলো শেষ করতে হবে, না হলে পোকায় ধরে যায়। তো ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মুড়িঘণ্টটা বসিয়ে দিচ্ছে এক এক করে। মাছের মাথাটা আগে থেকে একটু ফ্রাই করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে একটু। আর এখানে হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ দিনে ভালো লাগে না এলাচের ফ্লেভারটা আমার কাছে। তারপর পেঁয়াজ কুচি তো বেশি করে দিয়েছি, একটু লবণ দিয়েছি সতে হয়ে যাওয়ার জন্য। এরপর রসুন পেস্ট আর আদা পেস্ট একটু করে আমি ব্লেন্ডারে চপ করে নিয়েছি। চপারে আর কি ঘরে ছিল না পেস্ট, এই জন্য। তো ওগুলো একটু কষিয়ে আসার পর নর্মালি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়েছি মশলাটাকে। তেল উপরে আসার পরে মুগ ডালগুলো ধুয়ে স্ট্যান্ডারে পানি ঝরতে দিয়েছি, মুগ ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে মুগ ডাল আরেকটু পানি দিয়ে আমি মুগ ডালটাকে একটু কষিয়েছি। তারপরে মূলত এই কষানো অবস্থায় আমি ভাজা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব, ঝোলের পানি আর কি, যাতে ডাল এবং মাছের মাথা সব কিছু একদম সিদ্ধ হয়। বেশি পানি দিব না, মিডিয়াম একটু পানি দিব। আর ডাল কিন্তু যখন একটু পাতলা থাকা অবস্থা নামানো হয়, তখন কিন্তু ঝোল অর্ধেক টেনে নিয়ে যায় ডাল, এই জন্য একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব। তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে চুলা বাড়িয়ে দিয়েছি। তারপর যখন উতরিয়ে গিয়েছে ডালটা, মিডিয়াম আঁচ করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার সাহেবের জন্য আজকে একটু মলা মাছ দিয়ে আম দিয়ে রান্না করব, কাঁচা আম দিয়ে। তো সেটা ভাবলাম একটু করে শেয়ার করে। তো মাটির হাঁড়িতে আজকে রান্না করব। আমার মাটির হাঁড়িতে রান্না করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, অনেক বেশি শান্তি ফিল হয়, সেই সাথে আমার সাহেবেরও। তো মাটির একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। মাছ তো আগে থেকেই কেটে বেছে রেখে দিয়েছি ধুয়ে। এখানে হচ্ছে একটু তেল দিয়েছি পরিমাণ অনুযায়ী, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর নর্মালি যে মশলা থাকে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর এই যে লবণ, এগুলো দিয়ে হচ্ছে সব মশলাপাতি দিয়ে পরিমাণ অনুযায়ী আর কি আমি এখন এই যে মাছগুলো যে ধুয়ে রেখেছি, সে ধোয়া মাছগুলো আর কি আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি সব কিছু একসাথে মিশ্রণ ঘটিয়ে নিয়ে হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেন কাঁচা আম আর টমেটোগুলো উপর থেকে দিয়ে দিব। তো একটু ঝোলার পানি মিডিয়াম রেখে হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিব। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে এক আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, বরাবরের মতো তোমার ভিডিওটা দেখে নিলাম। তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, তুমি অনেক সুন্দর করে ঘরগুলোকে সাজিয়ে রাখো, দেখে ভালো লাগে। গোল্ডেন চামচগুলো অনেক সুন্দর হয়েছে, তার সাথে তোমার ডাইনিং টেবিলটাও চমৎকার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি অনেক ভালো মনের মানুষ বিধায় কিন্তু এত সুন্দর করে একটা কমেন্ট করতে পেরেছো। জানি না তুমি আমার আজকের ভিডিওটা দেখছো কিনা, কিন্তু তার আগের ব্লগে তুমি কমেন্ট করেছো। তো অনেক অনেক ভালোবাসা আপু এত সুন্দর করে একটা মধুমাখা কমেন্ট করার জন্য। তুমি সব সময় ভালো থেকো। তো এইদিকে হচ্ছে আমার মাছের মধ্যে একটু পানি দিয়ে হাত ধোয়া পানিও দিয়েছি, সেই সাথে এখন টমেটো আর কাঁচা আম কেটে রেখেছি সেগুলো দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর যে মাটির একটা জার দিয়ে আমি পানি ঢেলেছি, ওইটা ঢাকনাটাও সেদিন আমার হাত ফসকে ভেঙে গিয়েছে। তো ওই দিন অনেক কাজও করেছে, আবার দুর্ঘটনাও ঘটেছে। আসলে কাজ করতে গেলে তাড়াহুড়া করলে এরকমটাই হয়ে থাকে। আর এদিকে হচ্ছে আমার মুড়িঘণ্টটা প্রায় টেনে এসেছে ঝোলার পানিটা। কাঁচামরিচ ভেঙে দিলাম, বেশি কাঁচামরিচ দিইনি, না হলে কষ্ট লাগে
ফেলতে আর কি। নাগামরিচ যেহেতু এসেছে বাসায়, আজকে নাগামরিচ দিয়ে মজা করে ভাত খাবো। তো এইদিকে হচ্ছে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সেই সাথে ছোট মাছের চচ্চড়িটাও যে বসিয়েছিলাম মিডিয়াম আঁচ করে। তো চুলা থেকে নামানোর পরও দেখেন এখনও মাটির হাঁড়ি যেহেতু এখনও কিন্তু টকবক করছে। আর টক ছিল তো টমেটোর টক, আর সাদা ভাত ছিল। তো দুপুরে আসলে খেয়ে ফেলেছিলাম, এত বেশি টায়ার্ড ছিলাম, গোসল করে আর ক্যামেরা অন করার পজিশনে ছিলাম না। তো সাহেব আবার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিল, তো পরে একসাথে দুজনে প্লেটে নিয়ে নিয়ে খেয়ে ফেলেছি। আজকে বাসায় নিজ হাতে একটু দধি বানাবো, মিষ্টি দধি। তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করি। তো যেইভাবে সেই কাজ, খেতে ইচ্ছা করলো তো বানিয়ে ফেললাম। এখানে হচ্ছে যে মাটির হাঁড়িতে আমি দধিটা বসাবো সেটা নিয়ে ফেলেছি। সেই সাথে হাজব্যান্ড তো দেখেছেন বাজার থেকে দধি নিয়ে এসেছে, ছোট্ট একটা কৌটা দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমি আগে থেকে দুধটা রেডি করে এনেছি চুলা থেকে। কারেন্ট ছিল না বিধা আসলে আর ওইভাবে শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ নেক্সটে কোনো এক সময় শেয়ার করব। তো অনেক আগে বানাতাম, এখন আর সেভাবে আসলে বানানো হয় না। এই বাসায় আসার পর আমি একবারও বানাইনি। আর আমার হাজব্যান্ড যেহেতু সরকারি জব করে নানান জায়গায় বদলি থাকে, তো এই বাসায় আসার পর বলতে গেলে আমি একবারও বানাইনি। খুব খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম বানিয়ে ফেলবো আর আপনাদের সাথে একটু করে শেয়ার করব। সেটা তো আর হলো না, কারেন্ট ছিল না বিদায়। তো এখানে হচ্ছে আমি দুধটা আগে থেকে একটু গরম করেছি, গরম করে হচ্ছে আমি একটু চিনি দিয়েছি, হালকা 1 চিমটি লবণ দিয়েছি, দিয়ে আমি এগুলাকে মিক্সড করে একটু জর্দার রং দিয়েছি, কিন্তু জর্দার রংটা একটু দিতে গিয়ে অনেকখানি পড়ে গিয়েছে, এই জন্য একটু কেমন জানি কাস্টার্ডের কালার হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আমরাই তো খাবো, এই জন্য আর বেশি ঝামেলা করলাম না। আর এখানে হচ্ছে দধির যে কৌটাটা এনেছে ওইটা হচ্ছে মাটির হাঁড়িতে একটু করে লাগিয়ে টাগিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আর বাকিটুকু যতটুকু ছিল অতটুকু কাচের বাটিতে নিয়ে যে দুধের মিশ্রণটা আছে একটু করে দিলাম। এটা একটু পেস্ট করে নিব, মানে ফেটিয়ে নিব দুধের সাথে দধিটা। তবে আজকে আমার দধির পরিমাণ অনুযায়ী যে দধির যে বীজটা আমি এনেছি এটা একটু কম হয়ে গিয়েছে। তো দেখবেন আপনারা দধিটা আরও ভালো সেট হতো যদি আরেকটু দধির বীজ ভালো হতো। যাই হোক, করতে করতেই তো মানুষ আইডিয়া নেয়, আমারও সেই আইডিয়াটা হয়ে গিয়েছে। তো কাচের বাটির মধ্যে যে দধির সাথে দুধটা মিশ্রণ ঘটালাম আমি, তো ওই মিশ্রণটা হচ্ছে এই পাতিলের মধ্যে ঢেলে দিয়েছি আমি দুধের ইয়াটাতে আর কি, দুধটার মধ্যে আর কি। তো এখন হচ্ছে সব কিছু একসাথে মিশ্রণ ঘটিয়ে আমি মাটির হাঁড়ির মধ্যে সেট করে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিব, আর কিভাবে সেট করি সেটা একটু শেয়ার করছি। সেই সাথে হচ্ছে আরেক আপু কমেন্ট করেছে, হাবিবা সুলতানা লিজা, মাশাআল্লাহ আপু আপনার কথা আর কাজ অসাধারণ লাগলো, আমি আজকে প্রথম দেখলাম, ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো, আপনার গোল্ডেন স্পুনগুলো মাশাআল্লাহ, আমি কবে যেন চলে যাব নিয়ে আসতে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, কালার থাকবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ সোনা বাবা আর মামুনিটার জন্য অনেক অনেক দোয়া রইল আপু, রান্নার কালার মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, খেতেও নিশ্চয়ই খুব মজার ছিল সবকিছুই, তাই না আপু? জি আপু, হয়তো ওরকমই হবে, তবে তোমাকে খাওয়াতে পারলে মনে হয় আরো ভালো লাগতো। কত বড় একখানা কমেন্ট করেছো, আমার অনেক ভালো লেগেছে তোমার এত সুন্দর কমেন্টটা, অনেক অনেক ভালো থেকো আপু। আর আমার বাসায় কিন্তু দাওয়াত রইল, চলে আসবে তুমি। তো এইদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার যে হাঁড়িটা ছিল ওইটা কিন্তু আমি কম্বলের মধ্যে ভাবে মুড়িয়ে দিয়েছিলাম, তো ওভারনাইট আমি এভাবেই রেখেছিলাম। তো পরদিনই হচ্ছে আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করছি এই ক্যাপচারটুকু। আসলে আমি যেহেতু 2 দিন পর পর ব্লগ দিই, তো 2 দিনের মধ্যে আমার রেডি করা হয়ে গিয়েছে আর কি ব্লগটা। তো আমি কম্বল মুড়ি দিয়েছি, তারপর আরও অনেক কম্বল দিয়েছিলাম উপরে। আসলে যত গরমে রাখা যায় তত কিন্তু সেট হয় দধিটা, মাশাআল্লাহ খারাপ হয়নি, খুব ভালোই হয়েছে। তো সকালবেলা যখন এইভাবে মানে খুলে দেখছিলাম নিজের কাছেই আনন্দ লাগছিল, এই যে দেখতেই পারছেন কতটা সেট হয়ে গিয়েছে। আরও সেট হতো যদি আমি দধির বীজটা আরও বেশি করে দিতাম। যাই হোক, মন্দ হয়নি। আর দুধের শরটা মানে এত সুন্দর করে দুধের উপর বসেছে, অনেক ভালো লাগছিল। তো ওই দিন সকালবেলা হচ্ছে নাস্তা খাওয়ার পরপরই আমি ভাবলাম একটু ফ্রিজে রেখে দিই, তারপর খাবো। ফ্রিজে কে রাখে বলেন তো? হওয়ার সাথে সাথেই মানে সকালবেলা আমার ছেলে মেয়ে সবাই মিলে খেয়ে ফেলেছে, আমিও তখন একটু করে খেয়েছি, আর শ্যুট করা হয়নি। তো পরে ভাবলাম নাস্তা খাওয়ার পরে আর একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাই, তো তখন আপনাদের সাথে একটু শ্যুট করে ফেলি। আর যেহেতু খাওয়া হয়েছে, আগে একটু পানি ছেড়ে দিয়েছে দধি থেকে, কোনো ব্যাপার না, আসলে অনেক বেশি মজা হয়েছে। তা আপনারা যারা এখনও করে খাননি বাসা ট্রাই করতে পারেন। আর যাদের দই মেকার আছে তারা তো মাস্ট ট্রাই করবেনই, অনেক সুন্দর হয় দই মেকারে। তো অনেকে হচ্ছে আবার রাইস কুকারও রেখে থাকে, আবার হচ্ছে ওভেনের ভিতর ঢুকিয়ে রাখে গরম আর কি সেট হওয়ার জন্য। তো আমি সেটা করে নিই, যেটা একদম দেশি উপায়ে করে আর কি। দধিটা যেভাবে বসে, আমার মাকেও দেখতাম এভাবে বসাতো, তো সেভাবেই করেছি। আলহামদুলিল্লাহ খুব বেশি মজার হয়েছিল।
নিজের হাতে কোনো কিছু করে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো অনেক বেশি শান্তি লাগছিল, নিজের হাতে করেছি, পরিবারকে খাইয়েছি। উপরে যে সরটা পড়েছে দধির উপরে, এত বেশি মজা লাগছিল কি বলবো। তা আমি তো প্রাণ ভরে খালি খেয়েই যাচ্ছি, আর খেতে খেতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।